সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেক দিন পরে কয়েকদিনের ছুটি পেয়েছিল। ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল। তখনই ওর বাবা ওকে ফোন করল। হ্যাঁ বাবা, হ্যাঁ চিন্তা করো না, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। তাড়াতাড়ি আসবি, কিন্তু ভুল করেও জঙ্গলের শর্টকাট নিবি না, ওই রাস্তাটা ঠিক নয়। ঠিক আছে বাবা, এবার রাখছি। গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না। ওকে, লাভ ইউ বাবা। অনিরুদ্ধ ফোন রেখে দিল। ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল, যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না। কি করি, বাবার কথাটা শুনবো কি শুনবো না? কিন্তু যদি আমি শর্টকাটটা নিয়েও নেই, তাহলে বাবাকে বলবে কে? আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই। তাহলে অনিরুদ্ধ ডিয়ার, ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো শর্টকাট তো নিতেই হবে। তারপর অনেক ভেবেচিন্তে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। এখন এই সময়ই জানতো, না হলে ওই জঙ্গল, যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে। ও গড, মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমোরি লস হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না, আমি কোন দিকে এসেছিলাম, এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে? অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল, যেখান থেকেও এসেছিল। এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেল। এটা কি করে হতে পারে? আমি ওই দিকে এগিয়ে গেছিলাম, তাহলে এখান দিয়ে কি করে ফেরত এলাম? অনিরুদ্ধ অনেক চেষ্টা করল ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর, কিন্তু ও বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তখনই দাদা, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর, কিন্তু প্রত্যেকবার আমি এখানেই ফিরে আসছি। আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন? তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন। ঠিক আছে, বসে পড়ুন। জঙ্গলের ওই গোলকধাঁধা রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না। আমার নাম অনুপম। আমার নাম অনিরুদ্ধ। আপনি এই জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন? বাবা মানা করেছিল, কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি এই শর্টকাট নিয়ে নিলাম আর ফেসে গেলাম। অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল, কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না। আপনার গন্তব্যস্থল এসে গেছে, জঙ্গল এখানে শেষ হচ্ছে। আপনি আমাকে আপনার মতো আরো অনেক লোকের সাহায্য করতে হবে। বাবলু দাদা, আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল? আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন। এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশেই আছে। একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো। এটা ভাবা মাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল। জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল। ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিল, আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো। ও দৌড়ে চলেছিল, থামার নাম করছিল না। কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল। তখনই ওর নজর সামনে পড়ল। ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল। ও আবার ওখানেই পৌঁছে গেল যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে?
আমি পাগল হয়ে যাব। আমি বারবার এখানে কেন চলে আসছি? কারণ তুমি আমার মতো মরে গেছো, আর এই ব্যাপারে তুমি জানো না। ওই দেখো, জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে, তখন সেটাকে করা উচিত নয়। আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না। ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল। সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই। এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই, তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি, এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে। নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না। তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায়, তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে এই জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা, এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল, আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো।
আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই। এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোটু। আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব জাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব। শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে? বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা। তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। মা, আমি কোচিং ক্লাসে যাচ্ছি। একা একা কোথায় যাচ্ছে সুন্দরী? যেখানে যাচ্ছ সঙ্গে করে এই গুড্ডুকেও নিয়ে চলো। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন। আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে বাপরে, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার? তাহলে এসো, বাইকে বসে পড়ো। আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত, কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে। দেখুন দাদা, প্লিজ এসব করবেন না। ভাই সাব, এ গুড্ডু, রঞ্জিত, দেখ কি বলছে রে আমায়। ভাই বলছে আমায়। এই যে সুন্দরী, এখানে তোমার কোনো দাদা নেই, আমরা সবাই তোমার বর, বুঝেছো?
চল বস পেছনে, ছেড়ে দেবো তোকে আমরা। আমার হাত ছাড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার। যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে। আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া নয়। আরে সুন্দরী, অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন? আজকে আমি ছাতা আনিনি, আর আজকেই বৃষ্টি হচ্ছে। আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো। যাক বাবা, বৃষ্টি থেমে গেছে। হে ভগবান, আবার ওই 3 জন ছেলে যদি চলে আসে তাহলে? না না, আজে বাজে কথা ভাবিস না মাহি, ওরা আসবে না, আসবে না। বলেছিলাম না তোমাকে, আজ মনটা তোমাকে চাইছে। তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ। আরে সুন্দরী, এত চিন্তা করছো কেন? যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোঁটাও আঁচড় আসতে দেব না, আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী। বৃষ্টির ওয়েদার একটুখানি নেশা হওয়ার পরে একবার সত্যের দেবতা মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা 3 জন মিথ্যে বলি না। নে চলে আয়, পেছনে বসে পড়। দাঁড়া। ধর ওকে। আরে মনে হচ্ছে পালিয়ে গেল। ধুর বাবা, এভাবে কিভাবে পালাতে পারে ও? পালা, কত পালাতে পারিস দেখি। আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না। টনি, কি যেন বললি তুই ওকে? আরে সুন্দরী বলি। এই সুন্দরী, দাঁড়া। আমার নাম মধু, মধুবালা। আমার নাম মাহি। মাহি, এরা কে? আর ওরা তোমার পিছু নিয়েছে কেন? ওরা খুব বাজে দিদি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে। মাহি, দুর্বলকে সবাই ভয় দেখায়। তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে। ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও। চলো আমার সাথে। না দিদি, কি করছো এটা তুমি? পাগলামি হবে এটা। এটা পাগলামো নয়, লড়াইয়ের শুরু। পরিবর্তন শুরু হয়েছে। আজ যদি তুমি এদের সামনাসামনি না হও মাহি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে। শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে। চলো। আরে ভাই, এ তো 1 থেকে 2 হয়ে গেছে। সুন্দরী, যদি আগে বুঝতে পারতাম যে এই লুকোচুরি খেলবি তোরা, একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেবো ভাই আমরা। ঠিক আছে, অসুবিধা নেই, চলে আয় চলে আয়, খুব মজা করব। বেশি দাঁত বের করো না, কারণ যত দাঁত বের করবে তত কষ্ট পাবে তোমরা। আরে বাহ,
তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে। দারুণ হবে তোমার সঙ্গে। বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে। আরে দাদা, আমি কি বোকা নাকি? আমিও মজা করব। ধরো ওদের। না না, আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমার অসুস্থ মা একা আছে বাড়িতে, আমাকে ছাড়া ওনার আর কেউ নেই। যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমাকে যেতে দাও। চুপ কর, আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো। প্লিজ আমাকে যেতে দাও। আরে যেতে তো দেব, কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে। না প্লিজ কিছু করো না, আমাকে যেতে দাও। দিদি আমি বললাম না, এখান থেকে বেরিয়ে চলো। দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে। বললে পরেই সমস্যার সমাধান হয়ে যায় না দিদি, সমাধান করতে হয়। সেটাই তো আমিও বলছি মাহি, হাত জোর করে কিচ্ছু হবে না, লড়াই করে জিততে হবে আমাদের। এই চুপ কর, অনেক হয়ে গেছে মজা। টনি গুড্ডু, শুয়ে ফেল ওদের নিচে। এখনো বলছি ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু আফসোস করবে। বেশি কথা বলছিস তুই, মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মাহি তো এটাই বলছিল তোদের, ছেড়ে দাও আমাকে, বাড়ি যেতে দাও। বাড়িতে আমার মা একা আছে, আমিও বলেছিলাম যেতে দাও, কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না। আয় এবার আমার কাছ থেকে মজা পা, যা করার কর, কিচ্ছু বলবো না তোদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। যেতে দাও আমাদের প্লিজ। আজকের পরে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না, সবাইকে মা বোনের চোখেই দেখবো। প্লিজ যেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ ছেড়ে দাও, ভয় লাগছে। যাওয়ার সুযোগ তো দিয়েছিলাম তোদের, কিন্তু তোরাই মানলি না। তোরা জানিস, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি মাহির মতনই সরল একটা মেয়ে ছিলাম, ভয় পেতাম তোদের মতো লোকেদেরকে। আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করলো, তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেললো। সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই, মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোদের ক্ষমা করব না, মেরেই ফেলবো। মাহি, আমি মরার পরে ভয়কে জয় করেছি, তুমি এটা করো না। তুমি ওদের সামনাসামনি হও, লড়াই করো ওদের সাথে। যদি মারতে হয় মেরে ফেলো, কিন্তু ভয় পেও না। আমি যাচ্ছি। আমি কথা দিচ্ছি মধুবালা দিদি, আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে। জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার আপনারা এখানে কেন, আমরা এখানে আসতে পারবো না? আরে স্যার, ব্যাপারটা সেরকম নয়, এটা তো আপনাদেরই হোটেল, আর আপনি আসায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল।
খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে স্যার, সেরকম কিছুই নয়। আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার। তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ওরা এই সমস্ত রটাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে। ঠিক আছে স্যার, আমি এর উপর নজর রাখবো স্যার। জয় হিন্দ স্যার। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজনও তো গ্রাহক এলো না। হ্যাঁ বস। রঘু, এসব কি হচ্ছে কি? 1 সপ্তাহ হয়ে গেল, এখনো একটাও গ্রাহক এলো না। বস, মানুষ ভয় পেয়ে গেছে। একবার পুলিশও তো ঘুরে গেছে, তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে, আর যা আমি মেনে নেব না। বস, আপনি রাগ করবেন না। আমি কিছু একটা করছি। এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য। আজ থেকে 50 টাকায় নয়, বদলে 20 টাকায় পেট ভরে খেয়ে যান সস্তা আর সুস্বাদু খাবার। আসুন আসুন, 20 টাকায় পেট ভরে খেয়ে যান। চলে আসুন দাদা, খাবার খেয়ে যান। একটু ব্রেকফাস্ট করে যান। বেশি নয়, মাত্র 20 টাকায়। না ভাই, তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো? না ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই হোটেলের খাবার খাবো না। আরে তেমন কিছুই হবে না, একবার তো এসে দেখুন, খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে। আরে ভাই, খিদে নেই আমার, যেতে দাও আমাকে। আরে খিদে নেই তাতে কি হয়েছে? গিয়ে অন্তত 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান। দাদা, আমার নাম হলো ভোলা। আমি একটা পথিক, আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি। আরে দাদা, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও। কিন্তু দাদা, আমার কাছে তো টাকাই নেই। আরে কোনো ব্যাপার নয়, যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ? দাদা, আপনি কত দয়ালু মানুষ। আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো। এই সামনেই আমার হোটেল রয়েছে, সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে এদিক ওদিক কি দেখছিস? চল, তুইও উঠে দাঁড়া আর কাজে লেগে পড়। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন? তুই এখানে আমাদের হয়ে কাজ করবি, যাতে আমরা আরো অনেক সোনা পাই। আমি আপনাদের কোনো কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে, নইলে তোমাকে একদম শেষ করে দেব। ওই সময় এখানে কি করছে? আরে স্যার, আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন। আরে না না, খাবার খেতে এসেছি তোমার হোটেলে। স্যার, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য। স্যার, এই ডাল রুটি পড়েছিল, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, ওই হোটেলের ইন্টেরিয়রটা ঠিক করাচ্ছি। তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে। কেন জেদ করছিস? এটাই তোর নিয়তি।
আচ্ছা, তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ করছো, হ্যাঁ? আপনি এখানে কেন এসেছেন? যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায়। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য। এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে, তাই তোকে এবার মরতে হবে। না রঘু, একেও কাজে লাগিয়ে দাও, যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায়। এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পরেছি আমি, তোর চামচেগিরি করার জন্য নয়। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রঘু, প্রথমে এই ইন্সপেক্টরকে শেষ করে দে, তারপর এই শয়তানটাকে। কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব, আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব। আমাকে যেতে দাও। মরতে তো তোকে হবে, কারণ আমি তোকে মারতেই এসেছি। দাঁড়ান, আমি জানি না আপনি আসলে কে, কিন্তু এটা অন্যায় হচ্ছে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে 3 বছর আগে। আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম, ইন্সপেক্টর ভোলা সিং। একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল। আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না? কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায়। ভয় পেও না, এবার তোমরা সবাই স্বাধীন।